আব্দুল্লাহর মৃতদেহ তো চারদিকে ৪ জন উপদেষ্টা বহন করে নিয়ে যাওয়া উচিত ছিল বীরের মতো করে। আমি সিওর আজকে যদি আসিফ যদি উপদেষ্টা হতো, আসিফ মাহতাব উৎস যদি উপদেষ্টা হতো, আমি সিওর ও যে সামনে দাঁড়াইতো। ও ইমামতি করত। শুধু ইমামতি করতো না, তারপরে ওই খাটিয়া নিয়ে ও সামনে যেয়ে দাঁড়িয়ে যাইতো। আমি সিওর এটা বলে দিতে হইতো না। কারণ ও ওন করে। ও তো বুক চিতায় তো এই লড়াইয়ে নামছে, ছাত্রদের উৎসাহ দিছে। কয়টা শিক্ষক ছাত্রদের সাথে যে লড়াইয়ে নামছিল? আসিফ নামছিল? শুধু নামছিল না, গ্রেফতার হইছে এবং তাকে যখন নির্যাতন করছে সবাই দেখছে। হাঁটতে পারতো না, হাতে একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে এবং ওর একটা চিহ্ন আছে আঙুল এরকম উঁচু করে, তাই না আসিফ? জি, জি, হ্যাঁ, জি। হাত হাত কিন্তু আঙুল উঁচু করে আছে, মানে একটা সাইন দিচ্ছে, তার বিজয়ের চিহ্ন সে কিন্তু দিয়ে যাচ্ছে। তার শাহাদাতের চিহ্ন। বিশ্বাস অনুসারে, তার ধর্ম বিশ্বাস অনুসারে সে শাহাদাতের চিহ্ন দিয়ে দিচ্ছে। তো এরকম ছেলে যদি থাকতো, আসিফের যদি থাকতো আজকে উপদেষ্টা পরিষদে, আজকে চেহারা অন্যরকম হতো। চেহারা অন্য আজকে 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 তো আমাদেরকে প্রত্যেককে উপদেষ্টাকে জিজ্ঞেস করতে হবে, লজ্জা দিতে হবে। আপনার ছেলে যদি শহীদ হতো, আপনি জানাজা করতে যেতেন না? আপনার ছেলে নাও। যারা শহীদ হয়েছে আমরা বলি না ওরা আমাদের ছেলে? যারা আহত হয়েছে আমরা বলি না ওরা আমাদের ছেলে, বাচ্চা আমাদের? তা আপনি যেতেন না? এই তো উপদেশটা আমাদের। বাচ্চারা রক্ত দিল, আর এই বুড়া হাবড়া, আমি বলি বুড়া খাটাস, এই বুড়া খাটাস গুলো যে ক্ষমতা উপভোগ। না, কালকে রাতে যখন দেখেন, রাতে আসিফ নজরুলের বক্তব্যটা আমি শুনলাম, সেই বক্তব্যের ভেতরে তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। মানে এটা নভেম্বর চলছে, ডিসেম্বর, তার মানে ১ মাস তাদের সময় লাগবে এটা নিয়ে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাতে। তো কালকে কোনটা নিয়ে? হাসপাতালে, পঙ্গু হাসপাতালের সামনে গিয়েছিলেন তিনি রাতে, যখন আমি চিকিৎসা নিয়ে। ওই চিকিৎসা নিয়ে আমি আপনাকে ইলিয়াস, আমি আপনাকে আজকে বলতেছি, আপনি লিখে রাখতে পারেন, কিচ্ছু করতে পারবেন, ওরা জানেই না। আমাকে তো এই বাচ্চারা প্রত্যেকদিন ফোন করে, কেউ না কেউ ফোন করে, এবং আমি ওদের ফোন ধরি, কথা বলি, দীর্ঘ সময় ফোন করে কথা বলে, ওরা কান্নাকাটি করে, আমিও কিছু কান্নাকাটি করি, এবং আমি তো ওদের প্রবলেমটা বুঝি। এই এই পুরো উপদেষ্টা পরিষদ কেউ জানে না ওদের প্রবলেমটা আসলে, কেউ জানে না। আমি বলতেছি ওরা কেউ জানে না, কথা বলেনি ওদের সাথে, ওদের সমস্যাটা কি জানে না। বললেই হলো ১ মাসের মধ্যে সলভ করবে, জীবনেও পারবে না ওরা কিছু। আমি আজকে লিখে দিতে পারি, যদি কিছু করতে পারে আমি কান কেটে দিব, কুত্তায় খাও, আমি কান কেটে দিয়ে দিব, কুত্তায় খাওয়াবে। না, সে করার জন্য করবে না করবে সেটা তো পরে, মানে করার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় ওনাদের কেন লাগবে? মানে এই সময়টাতে ডিসেম্বরে পারবে না ইলিয়াস, ডিসেম্বরে ওরা পারবে না, ওরা কিচ্ছু করতে পারবে না, কারণ ওরা জানেই না প্রবলেমটা কোথায়। না, আপনি একজন চিকিৎসক, আপনি জানেন যে যতটা সময় পার হবে একজন চোখের যে সমস্যাটা, পায়ের সমস্যাগুলো, এগুলোর যত সময় পার হবে তত তার ওইটার বিপজ্জনক অবস্থায় যাবে, এবং সেটা ইলিয়াস আপনি জানেন, আসিফও জানে, আমি ৫ই অক্টোবর আমি বলছিলাম যে চিকিৎসার জন্য কি করতে হবে, এবং আমি নিজেকে ভলান্টিয়ার করছিলাম যে আমি এটা ভলান্টিয়ার করব। আমি এই একটা পরিকল্পনা করছিলাম, ওয়ান স্টপ একটা সার্ভিস সেন্টার করা হবে, যেখানে সমস্ত আহতরা আসবে, তাদের চিকিৎসা শুধু হবে না, তাদের সাইকোথেরাপি হবে, কাউন্সেলিং হবে, এবং ফাইনালি তাদেরকে পুনর্বাসন করা হবে। আমি ৫ই অক্টোবর একটা পরিকল্পনা দিচ্ছি। তারপরে ডিজি হেলথ, তারপরে এটা স্বাস্থ্য উপদেষ্টার নজরে পড়ছে, ডিজি হেলথ কে বলছে যে আমার সাথে বসে এই পরিকল্পনাটা চূড়ান্ত করতে। আমি লিখে দিছি প্রজেক্টের রেশনাল, লিখে দিছি অবজেক্টিভ, লিখে দিছি। তারপরে তাদের আসার কথা ছিল, কেউ আসেন। আমি কিন্তু স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি যে টাকার কথা চিন্তা করুন না আপা, আমি টাকা জোগাড় করে দিই। আরে ভিক্ষা করে টাকা জোগাড় করে দিতাম, কয় টাকা লাগতো? সেটা তো আমরাও বিভিন্ন সময় এই কথাগুলো বলছি যে যদি টাকা প্রয়োজনে প্রবাসী আমি তো ইলিয়াস নিজে দায়িত্ব নিতে চাইছিলাম, আমি নিজে দায়িত্ব নিতে চাইছিলাম যে আমাকে দেন, আমি এদের চিকিৎসার ব্যবস্থাটা করে দিচ্ছি, আমি পরিকল্পনাটাও করে দিচ্ছি। একটা জিনিস ১৪ জনকে বলতে হয়, তারপরে কোনো কাজ হয়। আসিফ মাহতাব, আপনি আন্দোলনের একেবারে শুরু থেকেই ছিলেন। যদিও আন্দোলন শেষ হবার পরে আর আপনাকে আমরা দেখছি না, আপনি সিনের বাইরে চলে গিয়েছেন বা আপনাকে বাইরে রাখা হয়েছে। তো এই যে আপনি সিনের বাইরে চলে আসলেন, বা
যারা আজকে এখানে উপদেষ্টা মণ্ডলীতে আছে পিনাকিদা যেটা বলছিলেন, আমি বিশ্বাস করেন আমাকে এখন যদি জিজ্ঞেস করেন যে সব কয়জন উপদেষ্টার নাম বলতে আমি চিনিও না। নামও জানি না, মনে হয় ৩-৪ জনের নাম বলতে পারবো। এর বাইরে সবাইকে চিনিও না আমি। এবং চেনার প্রয়োজনও মনে করি না, বা তারা চিনাইতেও চান না। যখন আপনার ইন্টারেকশন হবে, একটা কাজ নিয়ে আপনি কাজ করবেন, বিভিন্ন বিষয় নিয়ে, যেমন আওয়ামী লীগের একজন মন্ত্রী, সে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সে বিভিন্ন কাজ করত। মানে ভালো খারাপ সেটা পরের কথা। সে করত যে কারণে আমরা দেখতাম। মানে উনারা কোথাওই নাই। মানে উনারা করেন কি আসলে? মানে উনারা কি সারাদিন ঘুমান না কি করেন এটাও আমরা জানি না। তো এই যে আপনি বাইরে চলে গেলেন, মানে আপনি কি এমনিতেই বাইরে আছেন, নাকি আপনার সাথে কি এই যে সরকার, একটা বিপ্লবী সরকার আমরা যেটাকে নাম দিয়েছি, সেই সরকারের পক্ষ থেকে কোন ধরনের যোগাযোগ করা হয় কিনা, বা কোন ধরনের নীতি নির্ধারণী পর্যায় থেকে আপনার সাথে কোন বক্তব্য নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত? এখানে কিছু বিষয় আমি ফার্স্টে ক্লিয়ার করতে চাচ্ছি। সেটা ১ নাম্বার বিষয় হচ্ছে যে বিপ্লবী সরকারের ডেফিনিশনটা কি আসলে? বিপ্লবী সরকারের মধ্যে তো যারা একটা বিপ্লবী আদর্শ থাকা লাগবে। তা এটা গণ-অভ্যুত্থানে আমাদের কোনো ক্লিয়ার বিপ্লবী আদর্শ নাই। ফর এক্সাম্পল, আমার আদর্শ অবভিয়াসলি I was inspired by my religion, যেটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে বিপ্লবে যোগ দেওয়ার জন্য। নীতি নৈতিকতা ওখান থেকেই আসছে। বাট অনেকের এখান থেকে আসে নাই। সো বিপ্লবী সরকার যদি গঠন করতে হতো, সো বিপ্লবী সরকার তো হয় বিপ্লবী দিয়ে। আপনি বিপ্লবের মধ্যে যারা ডিরেক্টলি ইনভলভ না, তাদেরকে নিয়ে যদি আপনি বিপ্লবী সরকার গঠন করেন, সেটা কিভাবে বিপ্লবী সরকার হয়? এখন বিষয়টা হচ্ছে যে আমাকে কোনোভাবে তারা কোনো কন্ট্যাক্ট করে নাই। অ্যাজ ইফ আমার এখানে কোনো কন্ট্রিবিউশন নাই। যেখানে ইটস ওকে, মানে আই ডোন্ট পার্সোনালি কেয়ার। আমি বাংলাদেশের এই সব আপনারা জানেন, আপনারা রিপোর্টার, আপনারা জানেন যে আমি বাংলাদেশের একদম ফার্স্টের থেকেই এই আন্দোলন শুধু এটা না। আমি বাংলাদেশের ১ম প্রাইভেট ইউনিভার্সিটি রাস্তায় নামায় রোড ব্লক করা, সেটা আমিই ফার্স্টে করি। ইট ওয়াজ মাই প্ল্যান। হ্যাঁ, আমার ওই স্ট্র্যাটেজিটা আমি যদি দেখান, আমি এখন এই মুহূর্তে আমার কম্পিউটার থেকে বের করে দিব আমার ডিটেইল স্ট্র্যাটেজি। তো সেটা আমি ফার্স্টে করি। তো আমি বাংলাদেশের জন্য করে আসছি এই কিছু পাওয়ার আশায় না, যে আমি কিছু একটা পাবো, আমাকে কেউ একটু রেসপেক্ট বেশি দিবে, এরকম না। আমি এখানে এইজন্য কিছু করি নাই। সো তারা যদি সরকার ঠিকমতো চালাতে পারতো, দ্যাটস ফাইন। আই এম হ্যাপি। আপনি যদি দেখেন আমার স্ট্যাটাসগুলি, আমি ১ম এ খুবই খুশি হয়েছিলাম যে হ্যাঁ, সরকার গঠন হয়েছে। ইটস ফাইন, আমার দরকার নাই। হাউএভার, দিন যত যাচ্ছে তত কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি যে দিস ইজ ক্লিয়ারলি আ ডিসক্রিমিনেটরি গভর্নমেন্ট। সে বৈষম্য বিরোধী দাবি করছে, বা সে নিজেই বৈষম্য করছে। তারা তাদের এজেন্ডা, তাদের আইডিয়ালস, যেটা বাংলাদেশের সাথে যায় না, সেই ধরনের আইডিয়ালস এবং দর্শন সেটা চাপিয়ে দেওয়ার যত রকম কাজ কারবার সেটা করছে। জনগণের যে দ্রব্যমূল্য হার, বিভিন্ন সমস্যা, একদম ৫ই অক্টোবর আমিও লিখেছিলাম যে সবার আগে উচিত হচ্ছে শহীদ এবং আহতদের চিকিৎসা করা, সেটাও তারা ফেইলিয়ার। এই একটা কাজেও তারা সাকসেসফুলি করতে পারেনি, কারণ আমি এখনো মানুষকে দেখি যে তারা বাসার মধ্যে গুলি ভিতরে ঢুকে বসে আছে, তাদের কোনো খোঁজ খবর নাই। মানে তাদের যে কোনো একটা প্রসেসে আনা হবে সেটাও নাই। তার মানে দে আর ফেইলিয়ার ইন এভরি লেভেল। সো এই জন্য আমি আসলে এটাকে বিপ্লবী সরকার হিসাবে ধরতে পারছি না, দুঃখজনকভাবে। আমি এটাকে বিপ্লবী সরকার বলবো না। আমি যদি আরো একটু ফার্দার ইলাবোরেট করি, সেটা হচ্ছে যে এই সরকারটা মূলত যাদেরকে নেওয়া হচ্ছে তারা এনজিও সেন্ট্রিক। এখন এনজিও চালানো আর জনগণের নেতৃত্ব দেওয়ার ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে। এনজিওরা যেমন নম চমস্কি আপনারা সবাই জানেন, পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য নাম্বার ওয়ান পলিটিক্যাল থিঙ্কার, সে এরকম বলেছে যে একটা অর্গানাইজেশন, এনজিও অর্গানাইজেশন একটা ফ্যাসিস্ট বা একটা টোটালিটেরিয়ান একটা সিস্টেমের মতো, যেখানে এনজিওর যে মাস্টাররা তারা যেটা বলে ওয়ার্কারদের সেটাই করতে হয়। তাদেরকে ছাঁটাই করতে চাইলে করে দিতে পারে, তাদেরকে যাকে ইচ্ছা তাকে নিতে পারে। তার কালচার, অফিস কালচার, সেগুলো সবই ইয়ে করে এনজিওরা। তো তারা যদি দেশটাকে এনজিও মনে করে যে আমার এই দেশের জনগণ, আমি যাকে খুশি তাকে নিব, আমি যা খুশি তাই করব, আমি আমার আদর্শ চাপাই দিব জনগণের উপর, দ্যাটস আ প্রবলেম। বিকজ জনগণের দ্বারা সরকার, সরকারের দ্বারা জনগণ না। এনজিও মানে ওয়ার্কার চালিয়ে অভ্যস্ত। এনজিও কারো মানে কিভাবে বোঝাবো, যে কারো আন্ডারে তারা তো থাকে না। কারণ এখন আমরা বলি সিভিল সার্ভেন্ট, তারা কিন্তু সিভিল সার্ভেন্ট, জনগণের দাস, মানে সার্ভেন্ট তারা। তো তারা এইভাবে ট্রিট করছে না, তারা আমাদের উপর বলে দিচ্ছে যে এই যে আমরা এই লোকটাকে নিলাম। ওয়েল, আপনি নিলেন কেন? আপনি কাকে জিজ্ঞেস করে নিলেন? কি প্রসেসে নিলেন? আপনি বললেন হয়ে গেল? হ্যাঁ, এই তার মানে কি আপনারা কি আমার মাস্টার নাকি? ইউ ওয়ার্ক ফর মি, আই ডোন্ট ওয়ার্ক ফর ইউ। না, এখানে খালি এটাই না, আরো কিছু জিনিস দেখছি যে ধরেন প্রথম আলো এবং ডেইলি স্টার, আমরা যে এইটা সবচাইতে বেশি গুরুত্ব সহকারে দেখছি যে
যারা, যারা প্রথম আলোর হয়ে কাজ করত, ডেইলি স্টারের হয়ে কাজ করত তারা এখানে আসছে। আপনি যদি এই আ আকিজ গ্রুপের কথাই বলেন, তারা শ্রেষ্ঠ আ সম্ভবত একটা অ্যাওয়ার্ড পেয়েছিল কয়দিন আগে ডেইলি স্টারে। বেস্ট বিজনেস পারসন অফ দ্য ইয়ার। হ্যাঁ, তারপরে ফারুকী হওয়ার পর থেকে সারা দেশের মানুষ যখন কিনা তার বিরুদ্ধে তাকে নিয়ে সমালোচনা করছে, হাস্যকর মনে করছেন। 8 পাস একজন ব্যক্তি আমাদের উপদেষ্টা যিনি কিনা সার্বক্ষণিক গাঁজায় মত্ত থাকতেন। এই সবিরহাটের এইখানে এরপরে রিহাব খেটেছেন যিনি, যার বিরুদ্ধে আ মানে বিকৃত যৌনাচারের অভিযোগ আছে। এমন একজন বিকৃত মনা প্রচন্ড রকমের ইসলাম বিদ্বেষী একজন মানুষকে এখানে দেওয়া হয়েছে। প্রথম আলো প্রতি ঘন্টায়, ঘন্টায় তার পক্ষে নিউজ করছেন। এছাড়া আমরা যখন কিনা পিনাকিদা ডেইলি স্টার নিয়ে কথা বলছেন, আমি প্রথম আলো নিয়ে কথা বলছি। আমরা মানে এদের বিরুদ্ধে যখন এই যে একটা বিশাল ভারতের যেই হেজিমনি তাদের বিরুদ্ধে যখন কথা বলছি, তখন আমরা দেখছি যে আসিফ নজরুল, তারপরে রেজওয়ানা, এরপরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব যিনি আছেন শফিক, আমি উনাকে আসলে শফিকুল আলম। উনি শফিকুল আলম। শফিকুল আলম উনি যে আসলে এই ১৫ বছর কোথায় ছিলেন আমি জানি না। আ তো হঠাৎ করে এসে উনারা এত বড় দেশপ্রেমিক হয়ে গেলেন, এত বিপ্লবী সরকারের পার্ট হয়ে গেলেন। এখন এই প্রথম আলো আর ডেইলি স্টার থেকে আসলে দাদা আপনি তো বলছেনই বেশ কদিন ধরে। এখান থেকে মানে মানুষকে বের করব কিভাবে? বা মানুষকে সেটা মানে মানুষ তো বুঝতেই পারছেন যে তারা যে প্রথম আলো এবং ডেইলি স্টার যে সরকারকে কিভাবে প্রভাবিত করছেন। কিন্তু আমরা সরকারকে কিভাবে প্রভাবিত করব বা সরকার জনগণ দ্বারা কবে কিভাবে প্রভাবিত হবে? প্রফেসর ইউনূসের সরকারের কথা বলতেছেন? হ্যাঁ, প্রফেসর ইউনূসের সরকার প্রভাবিত হবে না। হ্যাঁ? প্রভাবিত হবে না কারণ তারা যেটা মনে করে সেটাই তারা করবে। হ্যাঁ? এবং তারা কখনো তারা বলেন আমাদের ভুল হলে ধরায় দেবেন, আমরা সংশোধন করব। একটা বলছেন, একটা জায়গায় দেখছেন ভুল সংশোধন করছে? একটা জায়গায় একটা দেখান তো যে হুম, ভুল ধরায় দেওয়া হয়েছে, সংশোধন করছে। সেদিন দেখলাম পরশুদিন দেখলাম কোন এক একজন ভদ্রলোক লিখছেন যে আপনারা তো বলেন যে ভুল হইছে, ভুল ধরায় দিলে সংশোধন করবেন। ধরায় দিলাম ফারুকীর নিয়োগটা ভুল হইছে হুম, এবং সংশোধন করে। হ্যাঁ? অসং তারা কখনো কোনো ভুল তারা সংশোধন করে। কখনো এবং তারা যেটা মনে করছে সেটাকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করে গেছে গায়ের জোরে। হাসিনা যেভাবে করত ওরা সেভাবে করে। একই হুম, জিনিস। মানে হাসিনারও ভোট লাগতো না, এটাও তো ভোটের সরকার না। তো এরাও মনে করতেছে যে আমরা আরেকটা হাসিনা হয়ে গেছি। ক্ষমতায় গেছি আমরা আরেকটা হাসিনা। হ্যাঁ? রাইট। কোনদিন আমরা যতগুলো প্রশ্ন তুলছি, উত্থাপন করছি, কোনটার জবাব পাইছে? কেউ পাইছে? একজনকে দেখান যে ঠিক আছে আমাকে কথা বাদই দেন। আমরা না হয় ২ পয়সার ইউটিউবার। অন্য তো অনেকে অনেক প্রশ্ন তুলছে, তাই না? অনেক সিনিয়র লোক, অনেক রেসপেক্টেড লোকেরা অনেক প্রশ্ন তুলছে। ফরহাদ মাজার প্রশ্ন তুলছে, সলিমুল্লাহ খান প্রশ্ন তুলছেন, তাই না? উনারা তো রেসপেক্টেড মানুষ, একাডেমিশিয়ান। তাদের কোনো জবাব দেওয়া হয়েছে? হয়নি। কখনোই এরা আমাদের কোনো কথা শুনবে না। কখনোই শুনবে না। আনলেস আপনি এদেরকে বাধ্য করতে পারেন। মানে ধরেন এই ফারুকী যদি পচা ডিম খায় এখন বাইরে গেলেই, তাহলে ওর মাথার টনক নড়বে। প্রফেসর ইউনূসের টনক নড়বে। আরে আমাদের উপদেষ্টাগুলো তো পচা ডিম খাইতেছে। হ্যাঁ? পচা টমেটো খাইতেছে। হুম? তখন ওদের টনক নড়বে যে না লজ্জা তো একটা ধরেন লজ্জা তো দাদা ধরেন ওই যে আমাদের গ্রামের একটা কথা আছে না যে একজনকে বিচারে জুতা দিয়ে পিটাইছে। পেটানোর পরে বলছে যে, "আমার জুতা দিয়ে পিটাইছে, মান-সম্মান আছে। যদি আরেকজনের জুতা দিয়ে পিটাইতো তাইলে কি অবস্থা হইতো?" আপনি ফারুকীরে যে ডিম পচা যে মারবেন, মানে ওকে আসলে ও সোশ্যাল মিডিয়ায় দেখে না কি হচ্ছে ওরে নিয়া? মানে এরপরেও লজ্জা হয় না। ওরে ডিম জুতা-টুতা খাইলেও লজ্জা হবে কিনা সেটা না, আসলে না, না সন্দেহ। হবে না তো, হবে না আচ্ছা, তো, আচ্ছা, আচ্ছা, হবে আজকে না তো। একটা একটু ইন্টারাপ্ট করি। আজকে খুবই একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম। আমি কিন্তু ওনার ফেসবুকে যেই ফেসবুকে উনি আজকে স্ট্যাটাস দিল, যে উনার ব্যাপারে যেগুলো টিয়ে পোস্টস দেওয়া হচ্ছে তার অনেকগুলোই মিথ্যা। হুম, এখন উনার প্রোফাইল থেকে আমি নিজে যেই প্রোফাইলে উনি এই পোস্টটা দিয়েছে সেই প্রোফাইলে আমি নিজে উনি যে এলজি এগুলো সাপোর্ট করে, সমকামিতা সমর্থন করে। ডিলিট করে তো লাভ নেই। এগুলো তো এখন সবার হাতে, হাতে চলে গিয়েছে। সে ডিলিট করলেই হবে? সে বোয়াক এবং তার যে সিনেমা নাটকগুলো আছে সেগুলো সে ডিলিট করবে কিভাবে? আমি আজকে কথা বলছিলাম বুঝছেন একজনের সাথে। তার একটা নাটক আছে। নাটকের নাম হচ্ছে নাটক হচ্ছে আমি নামটা ভুলে গেছি। এই যে দেশাত্মবোধক গানের একটা কথা আছে ওই গানের নামে। সেটাতে জামাত ইসলামের আপনার গোলাম আজম-টাজম এদেরকে নিয়ে কটাক্ষ করে করা আছে। তিনি আ করছিলেন।
বাইরে ছিলেন, বাইরে থেকে সেটে গিয়েছেন, সেটে যাওয়ার পরে একটা শুটিং হয়েছে ওইখানে। শুটিংটা ছিল হচ্ছে মিছিল করবে, জামাত ইসলামের একটা মিটিং হবে, গোলাম আজমের সামনে গোলাম আজম, যে গোলাম আজমের চরিত্রে অভিনয় করছে তাকে সামনে রেখে পেছনে একটা ইয়ে হবে। তো সেই মিছিলটা উনি আবার যেহেতু ডিরেক্টর সেটে এসে তারপরে ওই মনিটরে দেখছেন ফুটেজগুলো কি হলো। সেই ফুটেজ দেখার পরে ইচ্ছামতো গালাগালি, এবং ওর সেটে নাকি প্রচন্ড রকমের গালাগাল করা হয়। এটাও প্রমোট করে, মানে খামোখায় একজনকে ধরেন আমরা বলি না, এই ভাই এদিকে আয়, উনি নাকি ওইখানে একটা খারাপ ভাষায় গালি দিয়ে তাকে ডাক দেয়। এটা ওর নরমাল একটা জিনিস। সেখানে সে গালাগালি শুরু করছে যে এই শুটিং আবার করতে হবে, মিছিলটা আবার করাইতে হবে। কেন? বলছে মিছিলে সবার মাথায় টুপি দেয়া লাগবে। টুপি নাই কেন? বুঝছেন? মানে এই টুপি আর দাড়ি ওর বিভিন্ন সিনেমাগুলোতে যে এই যে এটা করা হয়েছে, এবং নিজেরও তো দাঁড়িয়ে আছে, নিজেরও মাথায় টুপি আছে, হ্যাঁ, নিজেও তো দাঁড়িয়ে আছে, হ্যাঁ। অন্য টুপি। হ্যাঁ, যাই হোক। তো এগুলো করে সে এগুলো তো আর সরাইতে পারবে না। তার ফেসবুক পোস্ট সরায় তো লাভ নাই। না, উনি কালচারের উপদেষ্টা, এটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু, কারণ উনি কালচার মানে ডিভাইস করবেন। আমাদের কি কালচার দ্বারা দেশ শাসিত হবে বা দেশের কালচারটা কি হবে সেটা উনি নির্ধারণ করবেন, উনি পলিসি মেক করবেন, উনি ওখানে পুশ করবেন। তো এখন উনি কি আমাদের দেশের কালচারের রিপ্রেজেন্ট করে? আর যদি করে থাকে তাহলে গভর্নমেন্ট আমাকে এটা দেখাক যে কিভাবে তাকে নিয়োগ করা হলো বা কিভাবে উনি আমাদের কালচার রিপ্রেজেন্ট করে, মানে এটার অ্যানসারটা কি? বিএনপির একটা অংশ তাকে সাপোর্ট করতেছে। হ্যাঁ, এবং যুক্তি কি? যুক্তি হচ্ছে যে সে এই হাসিনার শাসনের যে ন্যারেটিভ, হ্যাঁ, সেটা তৈরি করবে, যেটা দেখে হাসিনার শাসনের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন হবে। আরে বেটা, এই শেখ মুজিবের শাসন, হাসিনার শাসনের বিরুদ্ধে ন্যারেটিভ কারা তৈরি করছে এতদিন ধরে? কারা তৈরি করছে? ফারুকই তৈরি করছে। ও করতে পারবে ন্যারেটিভ কিভাবে তৈরি করতে জানে? জিন্দেগিতে করতে পারবে একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি? আমাদেরকেই করতে হবে এই ন্যারেটিভ তৈরি। উনি করুক, উনি ওনার জায়গা থেকে করুক, কিন্তু উপদেষ্টা, কালচারাল উপদেষ্টা, উনি কালচার নির্ধারণ করবে সেটা তো না। আমাদের কালচার তো শুধু অ্যান্টি শেখ হাসিনা না, আমাদের কালচার তো আরো মানে বড় একটা বিষয়, তাই না? জাস্ট অ্যান্টি শেখ হাসিনা ন্যারেটিভ উনি ওনার জায়গা থেকে করুক না, উনি নাটক সিনেমা বানাচ্ছে ওখানে, ওগুলো ওইটাও করুক। পারবে না, ওইটাও পারবে না। অ্যান্টি শেখ হাসিনা ন্যারেটিভ, ফ্যাসিবাদের বিরুদ্ধে ন্যারেটিভ ও তৈরি করতে পারবে না। এটা তো একটা স্কিল লাগে, স্পেসিফিক স্কিল লাগে। ওটা লিখুক তো, একটা উপন্যাস লিখুক তো। না, ওর বেশিরভাগ নাটকগুলোই নাকি আপনার ওই আরেকজনের নাটকই করে নেয়, এবং এটা নিয়ে তার সাথে বেশ কয়েকজন তার জুনিয়র পরিচালক যারা আছে তাদের সাথে সে বিট্রে করেছে, যে কারণে মিডিয়াতে সবাই এই বিষয়গুলো জানে। এবং একটা ইয়ে হচ্ছে পিক পকেট, তার একটা ইয়ে আছে। আরেকটা হলো শনিবারের বিকেল। এই শনিবারের বিকেলে সে হচ্ছে ওই যে হোলি আর্টিজান নিয়ে আপনার হলি করেছে। আর্টিজান নিয়ে, হ্যাঁ, এটা ওটা কিন্তু আমি দেখিনি। বাংলাদেশে কিন্তু এটা আপনার মুক্তি পায় নাই, অথচ সেটা ইন্ডিয়াতে মুক্তি পেয়েছে। বুঝছেন? মানে এটার পুরো প্রযোজনা, টাকা পয়সা, ফান্ডিং যা সব সে ভারত থেকে পেয়েছে। সো আমরা সরাসরি এমন একজন মানুষকে আমাদের সংস্কৃতির দায়িত্ব দিয়েছি, যিনি কিনা ভারতের হয়ে কাজ করেন, প্রথম আলো, ডেইলি স্টারের এজেন্ডা বাস্তবায়ন করেন। ইন্ডিয়ান নায়ক নায়িকা ছাড়া তার সিনেমা তো হয় না। হ্যাঁ, এবং তার হওয়ার পরে দাদা আপনি একটা লক্ষ্য একটা করছেন, নায়িকা লাগবে, একটা নায়ক লাগবে। আমি তো বলছিলাম আসিফ নজরুল, আপনারে আমি ধরবো না যদি এরপরে উপদেশটা একজন ইন্ডিয়ান নায়িকা নিয়ে আসেন, তাইলে তো এই ইন্ডিয়ান নায়িকা যাদের সাথে কাজ করে তারে নিয়ে আসে। এটাও হইতে পারে যে বলতে পারে, আপনি তো বলছিলেন আপাতত ফারুকিকে আনছি যে ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করে, এরপরে সরাসরি নায়িকা নিয়ে আসবো তাহলে উপদেশটা। তো আপনার প্রতি ব্লেমটা তো মনে হয় আপনার প্রতি পড়ে তাহলে। না না, আপনার কথা তো রাখছে, তাহলে একটা জায়গায় রাখছে দেখা যায়। এবং বুঝতে পারে। এবং আপনি দেখেন যে প্রথম আলো তাকে যেইভাবে করতেছে, এই একটা জায়গা। আরেকটা হচ্ছে চঞ্চল চৌধুরী, যে কিনা পলাতক, যারে খুঁজতেছে বাংলাদেশের মানুষ ভারতের এই দালালি করার জন্য। সেই চঞ্চল চৌধুরী কিন্তু তাকে নিয়ে প্রথম আপনার অভিনন্দন জানায় করছে ফেসবুকে। চঞ্চল চৌধুরী, এই সবগুলো যেগুলো লুকাইছিল সবগুলো এখন একে একে বের হবে, সবগুলো এই ফারুকই বের করবে সব কথা। এবং আমার ধারণা যে রাষ্ট্রীয় প্রোটেকশনে তাদেরকে বের করবে। নাসিরউদ্দিন, ইউসুফ এরাও বের হয়ে আসলে আমি অবাক হব না, চলেও আসতে পারে। বের হবে রামেন্দ্র মজুমদার বের হবে। আসিফ ভাই, আপনি তো মানে আসলে আমরা তো বাইরে ছিলাম,
আমাদের জীবনের উপর দিয়ে ঝুঁকির সুযোগটা খুব একটু কম থাকলেও আমরাও যেকোনো সময় যে পরিস্থিতি দেশে এখন আসলে দেশের বাইরে যারা এখনো আছে, এখনো পর্যন্ত তাদেরকেই ম্যানেজ করতে পারছে না। এছাড়া আপনি দেখেন ফারুকীরে নিয়ে কিন্তু বাংলাদেশে কোনো গণমাধ্যমে কোনো সমালোচনা নাই। সবাই মোটামুটি পক্ষেই নিউজ করছে। তো আমাদের উপরে আমার মনে হয় ঝুঁকি যেটা সেটা ওই ছোটখাটো ঝুঁকি আসবে না, জেল জরিমানা না, যেকোনো দিন নাই হয়ে যাইতে পারি। তো আপনি দেশে থেকে একদম জীবনের ঝুঁকি নিয়ে আপনারা আন্দোলন করেছেন। এখনো আসলে এমন কিছু শুরু হইলে সেটা আপনাদের থেকেই শুরু হইতে পারে। সামনে করণীয়টা কি? করণীয়টা কি? এটা এটা তো একটা কমপ্লিকেটেড ইস্যু। কারণ মানে আমরা তো একদিকে চাচ্ছি দেশটা স্টেবল হোক, বাট আরেকদিকে যদি সরকার এই রকমের বৈষম্য করে, এরকমে একদম মানে যাদের একদম টোটালি মানে বেইমানি করতেছে জনগণের সাথে, এখন এরপরে তো একটা টাইম সুনার অর লেটার আমাদের তো হয়তো বা কিছু করতে হতে পারে। এন্ড কিছু করতে হলে কি আমার মনে হয় না সরকার এটাকে মানে কিছু করতে পারবে। সরকার যদি এখনো মনে করেন এই ধরনের বৈষম্য করে, যে ক্লিয়ার বৈষম্য, তো এবং এই যে ফারুকী ওনাকে যদি নিচ্ছে যে এজেন্ডা, আর আরেকটা বিষয় হচ্ছে এই গভর্নমেন্ট ছিল ডেমোক্র্যাটদের সাপোর্টে, তা এখন ডেমোক্রেটরা কিন্তু নাই, তো কাজে ওনারা যদি মনে করেন যে আমেরিকা তাদেরকে খুব বেশি ব্যাকিং দিবে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য, দিবে না, কারণ আমেরিকাও জানবে যে তারা ডেমোক্রেটের সাপোর্টার। তো কাজে আমাদের হয়তোবা সামনে যদি এরকম চলতে থাকে তাহলে আমাদের তো অবভিয়াসলি মানে মুভ করতে হবে। তারা আসলে ভয় পাচ্ছে বা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে যে শেখ হাসিনা চলে আসবে এই সেই, কিন্তু তাদের ভয় পাওয়ার জায়গাটা আসলে ভুল। জনগণকে ভয় পাওয়া উচিত। যেই জনগণ শেখ হাসিনাকে তাড়িয়েছে সেই জনগণকে ভয় পাওয়া উচিত। সেই জনগণ কিন্তু আপনাদেরকেও, যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন, এক্সট্রিমিজম বেশি করেন, উগ্রবাদিতা বেশি করেন, তাহলে আপনাদেরকেও তাড়ানো জনগণের পক্ষে সম্ভব। মানে দ্যাটস আ ক্লিয়ার মেসেজ। উই আর নট অ্যাফ্রেড অফ ইউ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনি কি আমাদেরকে গায়ে করবেন, এক্সট্রিমিজম বেশি করেন, উগ্রবাদিতা বেশি করেন, তাহলে আপনাদেরকেও তাড়ানো জনগণের পক্ষে সম্ভব। মানে দ্যাটস আ ক্লিয়ার মেসেজ। উই আর নট অ্যাফ্রেড অফ ইউ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনি কি আমাদেরকে গায়ে করবেন? ইজন্ট ইট নট ক্লিয়ার যে আমরা গুলি ভয় পাই না? এটা তো ক্লিয়ার হওয়ার কথা এতদিনে। সেই ক্ষেত্রে আপনি আজকে ইলিয়াস, সরি ইন্টারাপ্ট করার জন্য, না আজকে বলেন, আসিফ নজরুল একটা আলোচনা কথা বলছে, উগ্রবাদকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না, এরকম একটা কিছু বলছে না? জঙ্গিবাদ জঙ্গিবাদ জঙ্গিবাদকে বরদাস্ত করা হবে না। আচ্ছা, মানে জঙ্গিবাদ এই ইস্যুটা তো ওয়ার অন টেররের একটা ভোকাবুলারি ছিল, ওটা থেকে তো আমেরিকা সরে আসছে। তারা কিন্তু এখন আর এই পলিসি পার্সু করে না, এই পলিসি এখন একমাত্র পার্সু করে ইন্ডিয়া। হঠাৎ করে জঙ্গিবাদের কথা কেন বললো আসিফ নজরুল? কে তাকে দিয়ে বলালো? এটা বিশাল এটা ইস্যু বিশাল হয়ে একটা উঠলো। সিগনিফিকেন্ট ঘটনা। আপনি ফেসবুকে পোস্ট করছেন, আমিও সেটা পরে পোস্ট করছি আপনার হ্যাঁ, এখান থেকে কপি নিয়ে। মানে এটা হ্যাঁ। বিশাল সিগনিফিকেন্ট যে হঠাৎ করে জঙ্গিবাদ আসিফ নজরুলের কোথায় চাপ দিল জঙ্গিবাদেরা? মানে এটা কোত্থেকে পাইলো সে? এটা বিরাট একটা ব্যাপার। যেই জঙ্গিবাদের তকমা নিয়ে আসিফ মাহতাবরা এতদিন মানে সামনে দাঁড়াইতে পারে নাই। কিছু বললেই জঙ্গিবাদের নিয়ে হয়তো আপনার মানে ওই কি বলে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বললেও আসিফ মাহতাবদেরকে আপনার জঙ্গিবাদ বলা হইতো। আমরা যদি মাঝে মধ্যে ২-১ রাকাত নামাজ পড়ি সেটার জন্য জঙ্গিবাদ বলা হয়। দাড়ি রাখলে সমস্যা, ইফতার করলে সমস্যা, টুপি মাথায় দিলে সমস্যা। যাই হোক, এই সমস্যাগুলো নিয়েই আমরা এতদিন ছিলাম। এখন আসিফ নজরুল কি সেটা বাংলাদেশের মানুষ আমার মনে হয় চিনবে, এবং আসিফ নজরুলকে চেনার জন্য খুব বেশি পেছনে যাওয়ার দরকার নেই। তিনি সেই আ দাদা এই জিনিসগুলো আপনি জানেন যে সেই যে কি বলে জাহানারা ইমামের সময় উনার ভূমিকা কি ছিল? এরপরে উনি ১ম ব্যক্তি যিনি কিনা ওয়াজের বিরুদ্ধে কথা বলেছিলেন। সাঈদীকে নিয়ে তিনি আ লিখেছিলেন আ আপনার সম্ভবত বিচিত্রা 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 সেই শাহরিয়ার কবিরের সম্পাদনায় তিনি লিখেছিলেন যে এক ধর্ম ব্যবসায়ীর উত্থান। এই শিরোনাম দিয়ে তিনি লিখেছিলেন। তো আসিফ নজরুল মাঝখানে রয়ের যেই কাজগুলো তারা করে প্ল্যান বি হিসাবে একটা পক্ষকে দাঁড় করায় আস্তে, আস্তে তাদেরকে মনে হয় যেন তারা বোধহয় আসলে আমাদের মতোই ডানপন্থী লোক। পরবর্তীতে সুযোগ মতো তারা কাজে লাগে। আমার ধারণা সেই কাজেই লাগাচ্ছে। দাদা এখন আমাদের আজকে আমি আমি আরেকটা জিনিস বলি, এই আন্দোলনের সময় আমি এই বিএনপির লোকেরা এবং তারা সবাই সারাক্ষণ আমাকে বলতো, দাদা আপনি একটু মাদ্রাসার ছাত্রদেরকে বলেন, ওদেরকে একটু নামতে বলেন, ওই জায়গা থেকে একটু নামতে বলেন, হাটহাজারী থেকে একটু নামতে বলেন, যাত্রাবাড়ি থেকে একটু নামতে বলেন। এবং এই যে যাত্রাবাড়িতে ঢাকাতে যে সবচেয়ে হিরোইক ফাইটটা হইছে, এটা তো যাত্রাবাড়ি, হুম, তাই না? ওই অঞ্চলটা
কারা করছে? মাদ্রাসা ছাত্ররা করছে। ওই ফাইটটা মাদ্রাসা ছাত্ররা করছে, মূলত মাদ্রাসা ছাত্র। এবং যখন রক্ত দেওয়ার দরকার পড়বে, যখন প্রতিরোধের দরকার পড়বে, যখন বীরত্বের সাথে ফাইট করার দরকার পড়বে, তখন মাদ্রাসা ছাত্র বলতে বলতে একেবারে মুখে ফেনা তুলে ফেলবে। আর যখন মাদ্রাসা ছাত্ররা এই কাজটা করে ফেলবে, তখন ওরে বাবা, বাংলাদেশ মৌলবাদী দেশ হয়ে গেল, বাংলাদেশ ইসলামপন্থী দেশ হয়ে গেল। এই মাদ্রাসার ছাত্র সব দখল করে নিল, এই মাদ্রাসার লোকেরা এসে পেশাব করলো ঢাকা ইউনিভার্সিটিতে এসে, ঢাকা ইউনিভার্সিটি পরিবেশ নষ্ট করে ফেললো, এই করলো সেই করলো, এই জমায়েত করলো। চিন্তা করছেন এদের মানসিকতা? চিন্তা করছেন? আপনার মাঝখানে একটা পোস্টের কথা মনে আছে দাদা, ওই যে প্রথম আলো, আমি খেয়াল করিনি, এটা আপনার পোস্ট দেখে তারপরে খেয়াল করলাম, তারা ওইটাকে স্পন্সর করছে, আপনার বুস্ট করছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে বামপন্থীদের 2.5 জন লোক 10-12 জন হ্যাঁ মিছিল করছে, সেইটা প্রথম আলো আবার স্পন্সর করছে, এটা বুস্ট করে তারপরে মানুষকে জানাচ্ছে বামপন্থীদের সেই মিছিলের কথা। তো ছাত্র শিবির তো কিভাবে চলে সেটা তো ছাত্র শিবির সেই তাদের দক্ষতা দেখিয়ে দিয়েছে। ছাত্র শিবির ওই যে বাম দলের যে মিছিল ছিল, ওই মিছিলের মধ্যে যে 12 জনের মধ্যে 6 জন শিবির করে না, এটা কে জানে? সো এইসব বলে তো লাভ নাই আসলে। না, এইখানে আমার মনে হয় যে এই কারেন্ট এই মানে এনজিওগ্রাম গভর্নমেন্ট, তো এনারা হচ্ছে হয়তো বা একটা ট্রাই করবে যে ইন্টারন্যাশনালি আমাদের সবাইকে ইনক্লুডিং আমাকেও একটা এই হিসাবে এক্সট্রিমিস্ট হিসাবে, যেখানে মনে করেন আমার সব ধরনের মানুষের সাথে আমার খুব ভালো সম্পর্ক, নাস্তিক থেকে শুরু করে আপনি মানে বৈদিক ধর্ম বলেন, খ্রিস্টান বলেন, সব ধর্মের মানুষের সাথে আমার অত্যন্ত, বুদ্ধিস্ট বলেন, ফ্রেন্ড আমার ভর্তি, সব ধর্মের মানুষের সাথে আমার ভালো সম্পর্ক। সেখানে তারা হয়তো বা দে আর গোয়িং টু ট্রাই এন্ড সেল যে আমি হচ্ছে এক্সট্রিমিস্ট, আমি মৌলবাদী, যেগুলো তারা ন্যারেটিভ, ওয়ারান্টের ন্যারেটিভ তারা বলে, তারা এটা চেষ্টা করবে, আমাকে ডিফেম করার চেষ্টা করবে, আমার এটাই মনে হচ্ছে। মানে মানে আমাকে ধরেন, আমি যখন মানে জেলে আমাকে পাঠায়, তখন মনে করেন যে হিন্দু ছেলেরা, খ্রিস্টান ছেলেরা মানে কিভাবে আমাকে রেসপেক্ট সম্মান করলো ওখানে, সেটা আপনি যদি দেখতেন যে তাহলে বুঝতেন। বাট তারপরেও মনে করেন তাদের যে ন্যারেটিভটা সেটা তারা ইন্টারন্যাশনালি বিল্ড করার আমার মনে হয় চেষ্টা করবে ফর ইন্টারন্যাশনাল সাপোর্ট, কারণ তাদের ইন্টারন্যাশনাল সাপোর্ট আই থিঙ্ক ইজ এখন একটু নড়বড়ে ট্রাম্প জেতার পর থেকে।